সে বলছে বাজারে গিয়ে দাঁড়াতে, সে এসে নিয়ে যাবে। আচ্ছা, যেহেতু উনি আমার এলাকার মানুষ, হয়তো আমি চিনতে পারি। ওনার নাম রোশান। রোশান ওনার নাম। মেয়েটা ঠোঁট উল্টে বলল, চিনলাম না, অন্য কোনো নাম আছে? না, এটাই তার নাম। ওনাকে একটু দেখতে পারি? কোনো ছবি? নিশ্চয়ই। আমি রোশানের আর আমার একসাথে তোলা ছবি দেখালাম। ছবির দিকে তাকিয়ে মেয়েটা হঠাৎ অবাক চোখে আমার দিকে তাকালো। আমি চোখে চোখ রেখে জানতে চাইলাম কি হলো। সে হঠাৎ বিষম খেলো, মুখটা কেমন যেন হয়ে গেল। জিজ্ঞেস করলাম, কি হলো আপু? হেসে বলল, কিছু না, অনেক সুন্দর পিক তো, অবাক হয়ে গেছি দেখে। আরও থাকলে আরও দেখান। আমি তাকে অনেক ছবি দেখালাম। চঞ্চল মেয়েটা কেমন যেন চুপচাপ হয়ে গেল। হাসছে, কিন্তু মনে হচ্ছিল সেটা জোর করেই। 3 ঘন্টার ব্যবধানে গাড়ি কালীগঞ্জ বাজারে এসে থামলো। গল্প করতে করতে কখন যে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। আসলে যাত্রা পথের সঙ্গী ভালো হলে সময় যেন উড়ে যায়, যাত্রাও হয়ে ওঠে আনন্দময়। মেয়েটা বলল, এবার আমি নামি। এই নিন আমার নাম্বার। এত দূর থেকে এসেছেন, অচেনা জায়গা, দরকার হলে কল করবেন। আর সমস্যা না হলে একবার আমার বাড়িতে ঘুরে যাবেন, কেমন? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। একসাথে গাড়ি থেকে নামলাম। মেয়েটা চলে গেল। শেষ মুহূর্তের আচরণটা একটু অদ্ভুত ঠেকলো। হেসে উড়িয়ে দিলাম। ভাবলাম মেয়েটা তো শুরু থেকেই অদ্ভুত। রোশনকে কল করলাম। কয়েকবার রিং হওয়ার পর দেখলাম ফোন সুইচ অফ। হঠাৎ অদ্ভুত লাগতে শুরু করলো সব কিছু। আবার মনে পড়লো যে আমাকে এত ভালোবাসে, সে আমাকে এড়িয়ে যাবে না। অন্ধবিশ্বাস আমার তার প্রতি। একটা দোকানে বসলাম আমরা। ভাইয়ের মুখ গোমরা। বলল, কেমন মানুষ দোলা ভাই? আমরা প্রথমবার আসছি, আমাদের নিতে আসবে না? ফোনও তুলছে না। অনেকক্ষণ বসে থাকলাম। আমার বুক ধুকপুক করতে লাগলো। মনে হচ্ছিল, তাহলে কি আমি আবার ভুল মানুষকে ভালোবেসেছি? কেন সে এমন করবে? দোকানদার ভাই আমাদের আপ্যায়ন করলেন। শুনলেন আমরা এত দূর থেকে এসেছি, কফি দিলেন, গল্প করলেন। রোশানের নাম বললাম, কিন্তু কেউ চিনতে পারলো না, হয়তো তার ডাকনাম ভিন্ন। ঘন্টাখানেক পর রোশান কল করলো, বলল আমি আসছি বাজারে। অবশেষে এলো। আমাদের নিয়ে গেল একটা সুন্দর একতলা বাড়িতে। চারপাশে সারি সারি ফুলের গাছ, নতুন করে বানানো বাড়ি। একটু দূর দূর অন্য বাড়িগুলো। বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াতেই একজন মহিলা, ঠিক মহিলা না, মেয়ে বলাই চলে, ছবিতে দেখেছিলাম, চিনলাম, সে আমার বড় ননদ। উনি হেসে বের হলেন। আমি সালাম করলাম, ঘরে ঢুকলাম। কিন্তু বারবার মনে হতে লাগলো, রোশান তার নিজের বাড়িতে না নিয়ে আমাদের এখানে আনলো কেন? ননদ নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়লেন। ভাই বিছানায় গিয়ে গা এলিয়ে দিল। আমি আগে গোসল করলাম, তারপর উঠোনে ডেকে নিয়ে রোশনকে বললাম, তোমার বাড়িতে না নিয়ে আমাদের এখানে নিয়ে আসছো কেন? আরে বাড়িতে মামলা টামলা চলছে, ঝামেলার মধ্যে ওখানে গিয়ে লাভ নেই, এখানে থাকো। এখান থেকে আমরা ঘুরবো, সব কিছু দেখবো। আমার যা সন্দেহ হয়েছিল তা একদম পাকাপোক্ত হয়ে গেল। আমি শিওর রোশান কিছু লুকোচ্ছে, হয়তো বাড়িতে বউ আছে আর আমাকে লুকাচ্ছে। মাথা ঝিনঝিন করে উঠল। আমি আর ভাবতে পারছিলাম না। আমি জেদ ধরলাম, আমাকে তোমার বাড়িতে নেওয়া লাগবেই, আমি যাব, তুমি নিশ্চয়ই কিছু লুকাচ্ছ। অল্প অল্প করে কথার লড়াই শুরু হলো। এক পর্যায়ে তর্কাতর্কি। ভাই ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। তার বোন এসে আমাদের দুজনকে শান্ত হতে বলল। আমি মাথা 2 হাত দিয়ে চেপে বললাম, আপা, কিছু লুকানো থাকলে দয়া করে বলুন আমাকে, আমি বুঝতে পারছি কিছু একটা আছে। কি সেটা জানতে চাই। রোশানের কি আরও একটা বউ আছে বাড়িতে? বলুন প্লিজ। আমার দম বন্ধ লাগছে। সত্যটা না বললে আমার অশান্তি আরও বাড়বে। তিনি বললেন, শান্ত হও সুমাইয়া, ঘরে চলো। না, ঘরে যাব না। যদি কেউ না বলেন আমি বাজারে গিয়ে রোশানের ছবি দেখিয়ে সব জানবো, তখন আপনাদের মান সম্মান কোথায় থাকবে? না, এমনটা করো না। তুমি তুমি ঘরে এসো, আমি সব বলছি। রোশান বলল, আপা কি করছো এসব? আপা বাধা দিলেন রোশানকে, অনেক হয়েছে। এভাবে লুকোচুরি হয় না, সত্য চাপা থাকে না, সামনে আসে। এখন বলে দেওয়াই ভালো, নয়তো সামনে আরও সমস্যা হবে। আপা আমার হাত ধরে ঘরের ভেতরে নিয়ে গেলেন। রোশান রাস্তার পাশে করুণ মুখে দাঁড়িয়ে রইল। এক পলক তাকিয়ে ঘরের দিকে চললাম। ওর এরকম মুখ দেখে আমার মোটেও ভালো লাগে না, মায়া লাগে ভীষণ। আপা আমার হাত ধরে বলতে লাগলেন রোশান তোমাকে খুব ভালোবাসে, আমাদের সবার ঊর্ধ্বে গিয়ে সে তোমাকে ভালোবাসে। কিন্তু মানুষের জীবন খুব অদ্ভুত, কখন কাকে ভালো লাগে আর ভালোবাসে ফেলে মানুষ তার নিজেই টের পায় না। রোশানের জীবনে একটা সত্যি লুকানো আছে। এখন তুমি সেই জিনিসটা ধরে রাখবে, নাকি তোমার প্রতি তার অসীম ভালোবাসা দেখে ওটাকে মেনে নেবে, সেটা তোমার ব্যাপার। আমার হৃৎপিণ্ড কাঁপতে লাগলো। যা শুনতে যাচ্ছি তার নিশ্চয়ই ভালো কিছু হবে না। তবু দাঁতে দাঁত চেপে বললাম, আগে বলুন শুনি। উনি ধীর কণ্ঠে বললেন, রোশানকে 4 বছর আগে বাড়ি থেকে বিয়ে দেওয়া হয় পরিবারের পছন্দে। তার অতটা আগ্রহ ছিল না। একটা ছেলে আছে 2 বছরের, তার বাড়িতেই থাকে।
সে বউ জানে না তোমার কথা, মূলত এই কারণেই সে তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছে না। সে ওকে ভয় পাচ্ছে না, সে ভয় পাচ্ছে তোমাকে হারানোর। তুমি জানার পর যদি তাকে ছেড়ে দাও, তুমি ভাবতেও পারবে না তোমাকে কতটা ভালোবাসে। একটু বিবেচনা করে দেখো এখন বিষয়টা। আমি কতক্ষণ স্থির হয়ে বসে থাকলাম জানি না, চেষ্টা করেও কোনো কথা বের করতে পারলাম না। এই মুহূর্তে আমার কেমন অনুভূতি, আমার ভেতরের অবস্থা, সেটা আমার মতো ভুক্তভোগীরাই জানবে। ভাষায় কখনো প্রকাশ করতে পারবো না। আপা হাতে চাপ দিয়ে বললেন, তুমি চুপ কেন, কিছু তো বলো। থেমে থেমে বললাম, আপনি জেনে শুনে দুটো মেয়ের ক্ষতি করলেন কেন? আপনি তো জানতেন সে আমাকে বিয়ে করছে। আমার বাড়ির লোক আপনাদের সঙ্গে কথা বলেছে, তাও আপনি কিভাবে দুটো মেয়েকে ঠকাতে পারলেন? রোশনকে আমি বাধা দিয়েছিলাম, সে বলেছে, আপা এই মেয়েকে আমার চাই চাই, না পেলে মরে যাব। তুমি সব ঠিক করে দাও, বাধ্য হয়ে করতে হলো। যা হওয়ার হয়েছে তুমি মেনে নাও সুমাইয়া। তুমি আর রোশন তো বাইরে থাকবে, এই তো কদিন ছুটি শেষ। আপাকে বিশ্রী লাগতে শুরু করলো, আমার কাছে স্বার্থপর মনে হলো। নিজের ভাইয়ের জন্য অন্য মেয়ের জীবন এমন খেললেন। আমি উঠে দাঁড়ালাম, ভাই উঠছে কিনা দেখতে গেলে দেখি সে উঠে বসেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, আমার চোখ টলমল করছে। ফোঁটা ফোঁটা করে পানি পড়তে লাগলো। এখানে আর থাকবো না, এখনই চলে যাব। কেঁদে কেঁদে বললাম ভাইয়াকে। সে চুপচাপ উঠে শার্ট গায়ে দিল। এই সময় রোশান ঘরে ঢুকে আমার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিল। বলল, কোথাও যেতে পারবে না এখন। আমি কিছু বলার আগেই ভাই পরপর কয়েকটা থাপ্পড় মারল রোশানকে। আচমকা চমকে উঠলাম সবাই। রোশানের বোন চটে গেলেন, কিন্তু রোশান কিছু না বলে উল্টো ভাইয়ের হাত ধরে বলল, তোমরা যেও না, এখন আনটাইম, গাড়ি পাওয়া যাবে না, প্লিজ মাথা ঠান্ডা করো। কোনো কথা না শুনে আমরা বেরিয়ে পড়লাম। রোশান পেছনে পেছনে আসতে লাগলো, একবার আমাকে একবার ভাইকে বোঝাতে লাগলো। শক্ত করে আমার হাত ধরে বলল, আমার কথাটা শোনো আগে, নয়তো ছাড়বো না। হাত ছাড়ো বললাম আমি। দেখো সুমাইয়া, পরিবারের পছন্দে আমি বিয়ে করি, বউ মানি সংসার করি। আমার শখ ছিল প্রেম করে বিয়ে করার, কিন্তু প্রেমটা হয়নি। আমার ভালো লাগতো না কাউকেই, আর যাকে লাগতো তাকে বলার সাহস পেতাম না। আচমকা একদিন তোমাকে দেখে আমি প্রেমে পড়ি, ভালোবাসি। এতটা ভালোবাসি যে ছল চাতুরি করে তোমাকে সত্যি লুকিয়ে বিয়ে করি। তারপর তোমাকে হারানোর ভয়ে সব লুকিয়ে রাখি। আমি জানি আমার সব অপরাধ, তবু ভালোবাসা আর তোমার প্রতি যে টান, তাই একটু দেখো, আমাকে শাস্তি দিও না প্লিজ, আমি মরে যাব। একটা বাচ্চা আছে, তাকেও ছাড়তে পারবো না। তোমাকে ছাড়ার কথা তো ভাবতেও পারবো না। এই আর কদিন, প্যারিস চলে যাব, থাকবো তুমি আর আমি। রোশানের কথা অসহ্য লাগতে লাগলো, দুই বউকে একসাথে রাখতে চাচ্ছে। আমি দম বন্ধ হয়ে মরে যাব, তবু তার বউ আছে জেনে তার সঙ্গে থাকবো না। অন্য একজন মেয়ে উড়ে এসে বসে আমার আগের সংসার নষ্ট করেছে, এটা আমি মানতে পারি না। আর আমিও জেনে শুনে কেন আর একজনের সংসার নষ্ট করব? ওই মেয়েদের কাতারে আমার নাম লেখাতে আমি চাই না। গ্রামের ফাঁকা রাস্তা, মানুষজনের চলাচল কম। রোশান আমার হাত ধরে মিনতি করছিল, দয়া করে আর একবার ভাবো। ভাই প্রচণ্ড রাগে রোশানের হাত টেনে সরিয়ে দিল। আমিও রোশানকে সাবধান করলাম, আর একবার যদি আমাকে আটকাতে আসো বা পিছু নাও, তাহলে চিৎকার করে গ্রামের মানুষ জড়ো করব। যেতে দাও প্লিজ। রোশান মাথায় হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি আর ভাই বাজারে এসে পৌঁছালাম। একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে বাসের অপেক্ষা করতে লাগলাম। এখান থেকে শহরে গিয়ে টিকিট কেটে তারপর বাসে উঠতে হবে। ভাই এক বোতল পানি এনে দিয়ে বলল, মুখ ধুয়ে নে। চোখের পানি মুছতে মুছতে ওড়না জামা সব ভিজে গেছে আমার। মুখ ফোলা, তাও শুকরিয়া, এত বড় ধোঁকা খাওয়ার পরেও আমি এখনও ঠিকঠাক আছি। চোখে মুখে পানি দিলাম, একটু পানি খেলাম। ভাই বলল, চল হোটেলে গিয়ে কিছু খেয়ে নিই। আমি বললাম, না আমার খাওয়ার ইচ্ছে নেই, তুমি খেয়ে নাও। 20 মিনিটের মতো কেটে গেল, কোনো বাস এলো না। ভাই তখন প্রাইভেট গাড়িতে যেতে চাইলো। ড্রাইভারদের সঙ্গে কথা বলল, কিন্তু কেউ যেতে রাজি নয়। তারা বলে রাত 12টার কাছাকাছি, এত রাতে কেউ শহরে যাবে না, বাসও আর আসবে না। মহা বিপদে পড়ে গেলাম। চুপচাপ বসে থাকলাম, ভাইও চুপ করে বসে রইল। ভাবলাম, ওই বাড়িতে আর কোনো দিনও ফিরবো না। রোশানের সামনে আর কোনো দিন দাঁড়াবো না। প্রয়োজন হলে এই বাজারে সারা রাত কাটিয়ে দেব। শেষ রাতের অনেক পথচারীরা আমাদের দেখে তাকাতে লাগলো। অনেকে বলল, এত রাতে এভাবে বাজারে থাকা ঠিক না, দিনকাল ভালো না। সত্যিই তো, অচেনা অচেনা একটা জায়গায় এভাবে বসে থাকতে অস্বস্তি লাগছে, ভয়ও করছে খানিকটা। কে জানে সামনে আরও কী বিপদ অপেক্ষা করছে। সময়ের উপরে বিশ্বাস নেই এখন আর। হঠাৎ মনে পড়লো বাসে দেখা মেয়েটার কথা, অদ্ভুত লাগলো। মেয়েটা কি আগে থেকে জানতো আমি বিপদে পড়বো, জেনে শুনে নাম্বার দিয়েছিল? সে যাই হোক, এখন নিজের নিরাপত্তাটা জরুরি, রাতটা কাটানো দরকার। ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম কল করি। দুবার রিং হওয়ার পর ওপাশ থেকে নিভু নিভু কণ্ঠে উত্তর এলো,
হ্যালোকে ইতস্তত করতে করতে বললাম, আমি। ওই যে সকালে বাসে দেখা হয়েছিল। মেয়েটা বুঝি লাফিয়ে উঠল, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, জি জি বলুন। এত রাতে কল? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ আপু হয়েছে। স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে, রাগ করে চলে এসেছি। এখন বাস পাচ্ছি না, রাতটা কি আপনার বাসায় থাকা যাবে? কেন নয়, অবশ্যই। আপনারা এখন কোথায় আছেন? কালীগঞ্জ বাজারে। একটু ওয়েট করুন, আমি একটা গাড়ি পাঠাচ্ছি, চলে আসবেন। স্বস্তির নিঃশ্বাস ফেললাম, পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে, নিঃস্বার্থভাবে সাহায্য করার মতো মানুষ। 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছালাম মেয়েটার বাড়ি। পুরো বাড়িটা দেয়াল ঘেরা, বড় গেট পেরিয়ে ভেতরে ঢুকলাম। মেয়েটি হাসি মুখে এগিয়ে এলো। বাসে ওর নেকআপ ছিল, তাই মুখ দেখা হয়নি। এখন দেখলাম ভীষণ মিষ্টি চেহারা। ঘরে উঠতে বেলি ফুলের তীব্র ঘ্রাণ নাকে এলো। চোখ ঘুরিয়ে দেখি উঠোন জুড়ে নানা রকম ফুলের গাছ। বাহ, কি সুন্দর পরিবেশ, রুচিশীল মানুষ বটে। মেয়েটি বলল, ফ্রেশ হয়ে নিন আপনারা। ফ্রেশ হয়ে এসে দেখি ডাইনিং টেবিলে খাবার সাজানো। স্লান হেসে বললাম, এসবের কি দরকার ছিল? চুপচাপ খেয়ে নিন, মুখ দেখেই বোঝা যাচ্ছে খাওয়া হয়নি। আমরা খেলাম, খুব ক্ষুধা পেয়েছিল, পেট ভরে খেলাম। মেয়েটা পাশে বসে নিজের হাতে তরকারি তুলে দিচ্ছিল। খাওয়া শেষ হলে ভাইকে এক রুমে শোয়ার ব্যবস্থা করে দিল। আমাকে বলল, আপনি চাইলে আলাদা রুম দেব, আবার চাইলে আমার সাথেও ঘুমোতে পারেন। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, এত বড় বাড়ি, এতগুলো রুম, কিন্তু কাউকে তো দেখলাম না, আপনি ছাড়া আর কেউ নেই? সে হেসে বলল, এটা আমার শ্বশুর বাড়ি, আমরা 4-5 জন থাকি। গতকাল সবাই বেড়াতে গেছে, এখন বাড়িতে আমি আর আমার ছেলে। ও বিবাহিত শুনে চমকালাম, তার উপর আবার ছেলেও আছে, দেখে কখনো ভাবিনি ও বিবাহিত। আমি জানি সারা রাত আমার ঘুম হবে না, কেঁদেই কেটে যাবে সারা রাত। তাই আমার সুবিধার জন্য তাকে বললাম, এক্সট্রা রুম থাকলে সেখানে আমাকে জায়গা দাও আপু। সে আমার কথা মতো তাই করলো, জায়গা গুছিয়ে দিয়ে লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। আমি ডেকে বললাম, তোমাকে যে শুরু থেকে তুমি তুমি করে বলছি, কিছু মনে করছো না তো? আসলে সেম বয়সের মনে হচ্ছিল, তাই তুমি করে বলা। আর এখন মনে হচ্ছে তুমি আমার থেকে ছোটই হবে। সে এসে বলল, না না, কোনো সমস্যা নেই। ভালো লাগলো তাকে, কি কেয়ারিং মেয়েটা। তবে আশ্চর্য লাগলো একটা ব্যাপার, এত রাতে তার বাড়িতে আসলাম, সে জানে স্বামীর সাথে রাগ করে এসেছি, তবু একবারও কোনো প্রশ্ন করলো না। কি ঝামেলা বা কি হয়েছে, এত রাতে চলে যেতে চাচ্ছিলাম। সামান্য কাজলের জন্য যার এত কৌতূহল, এত বড় বিষয় নিয়ে তার কোনো কৌতূহল নেই। কেমন যেন বেমানান বিষয়টা। চিন্তা ভাবনা এক সাইডে দিয়ে চোখ বন্ধ করলাম। ঘুম আসে না, ব্যর্থ আমি। বারবার ঘটে যাওয়া ঘটনা মনে পড়ছে, চোখে ভাসছে। কি করে মানুষ এভাবে ঠকাতে পারে? আমার জীবনে বা কেন এত কিছু ঘটছে? সব ভুল মানুষে ভরা জীবন। নিজেকে নিজের কাছে অসহ্য লাগতে লাগলো, মুখে কাপড় গুজে চিৎকার করতে লাগলাম। রোশানকে যদি শুধু বিয়ে করতাম তবে এমনটা লাগতো না। তাকে তো আমি ভালোবেসেছি, মায়ায় পড়েছি তার, যার কারণে ভেতরটা একদম ছিঁড়ে যাচ্ছে। আমি নিশ্চিত পাগল হয়ে যাব, নয়তো মরে যাব। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারবো না। ফোন বেজে উঠল। রোশান কল করেছে, অনেক আগে থেকে কল মেসেজ করেই যাচ্ছে সে। আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই কথা বলার, বরং কল দেখলে যন্ত্রণা বাড়ছে হুড়মুড় করে। তার নাম্বার ব্লক লিস্টে রাখলাম। নিজের সাথে যুদ্ধ করতে করতে এক নির্মম রাত পার করলাম আমি। অপেক্ষায় ছিলাম ফজর হওয়ার। একটু দিনের আলো ফুটতেই ভাইকে ডেকে তুললাম। মেয়েটা দেখি নাস্তা বানিয়ে হাজির, ফ্রেশ হয়ে খেলাম। বললাম, তুমি এত কষ্ট করছো কেন? আমরা বাহিরে নাস্তা করে নিতাম। সে মুচকি হাসি ছাড়া আর কিছু বলল না। জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? নামটাই তো জানা হয়নি। জাকিয়া, সুন্দর নাম। আমরা বের হওয়ার সময় তার ছেলে উঠল ঘুম থেকে। কি কিউট ছেলেটা, কি সুন্দর করে হাঁটে। আমি একবার কোলে নিলাম, তাকে চুমু খাই। আসার সময় তার হাতে টাকা 2000 দিয়ে আসি। জাকিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসি, বলে আসি, তুমি আমার ওখানে একবার যাবে তোমার স্বামীকে নিয়ে, কেমন? বাস পেয়ে সকাল সকাল দ্রুত চলে আসি কাউন্টারে। টিকিট কাটার ঘন্টা দুয়েক পর গাড়ি আসে, উঠে বসি। শরীর একদম ছেড়ে দিয়েছে, সিটে মাথা হেলিয়ে দিলাম। যত আগে বাড়ি গিয়ে পৌঁছাবো তত শান্তি পাবো, এমনটাই মনে হচ্ছে। মা বাবা বাড়ির সবাই কাল থেকে কল দিচ্ছে, তাদেরকে ভালো ভালো বলছি। ঝামেলা যা হচ্ছে সেটা আর শোনাচ্ছি না, লজ্জা লাগছে ভীষণ। কি করে বাড়ি গিয়ে সবাইকে ঘটে যাওয়া ঘটনা বলবো? আমার কপালটায় কেন এত খারাপ হতে গেল? মেসেজের টুংটাং শব্দে ফোনে চোখ বোলায়। জাকিয়ার নাম্বার থেকে মেসেজ, লম্বা লেখা। আগ্রহ নিয়ে পড়তে লাগলাম, মেয়েটা আমাকে কি লিখতে পারে। সে লিখেছে, আপনি কি জানেন আমি রোশানের স্ত্রী, প্রথম স্ত্রী। আমি আপনার বিষয়ে জানতাম না, গতকালই জানি আপনার মুখে সব কথা। পরে ননদের থেকে এক প্রকার ব্ল্যাকমেল করে সব শুনি। খারাপ লাগা স্বাভাবিক, আমারও লাগছে। আমি গ্রাম্য মেয়ে, অত শিক্ষিত না, বাবাও অত বড় লোক না। ভাগ্য করে এই বাড়িতে বিয়ে হয়েছে আমার। এই সংসার, এই বাড়িঘর সব আমার।
হঠাৎ রোশানের অন্য বউ হাজির হলে আমি তার জন্য সব ছেড়ে দিতে পারি না। স্বার্থপর মেয়েরা অনেক আছে যারা নিজের ভালো বোঝে, আমিও তাদের দলে। আমি আমার স্বামীকে সব কিছু থেকে দূরে রাখার চেষ্টা করব। আমি ছেড়ে দেব না তাকে। আমি তাবিজে বিশ্বাস করি। শীঘ্রই বড় হুজুর ধরে তাবিজ করে রোশানের মন থেকে আপনাকে ভোলাবো, আপনাকে মন থেকে মুছে ফেলবো, আমার প্রতি আকৃষ্ট করাবো। আপনিও দূরে থাকবেন, কাছে আসতে চাইলেও কষ্ট পাবেন, কিন্তু রোশানকে পাবেন না। মেসেজটা পড়ে থ মেরে গেলাম আমি, মাথার উপর দিয়ে যাচ্ছে সব। মেয়েটা রোশানের বউ, তার বাড়িতে রাতে থেকেছি, সব জানতো মেয়েটা, অথচ কিচ্ছু বলেনি। কি ডেঞ্জারাস মেয়ে, কি খারাপ চিন্তা ভাবনা, ছি ঘেন্না লাগতে লাগলো মেয়েটার উপরেও। সে সুন্দর করে মেসেজটা লিখতে পারতো, ঝুম মেরে বসে রইলাম। কিছু চিন্তা করার শক্তি আর নেই, জীবন আমাকে এত অভিজ্ঞতা না দিলেও পারতো। পুরো 13-14 ঘন্টার জার্নি করে বাড়ি এসে পৌঁছালাম। সবার একই প্রশ্ন, গিয়েই চলে আসলাম কেন? আমি সোজা রুমে গেলাম। তাদের প্রশ্নের উত্তর দিতে গেলে আমার গলা আটকে যাবে, কেঁদে ফেলবো। ভাই বলতে শুরু করলো, তার কণ্ঠ আগুন। সে বলছে আর সবাই শুনছে, আর আমি রুমে বসে কাঁদছি। কতক্ষণ যে এভাবে রুমের ভেতরে থাকলাম ঠিক নাই। কেউ খেতেও ডাকেনি, একবার এসে পাশেও বসেনি আমার। পুরো ঘরে কারোর মুখে তেমন কোনো কথা নেই। 2 দিনের ঘুমহীন আমি কি করে যে হঠাৎ গভীর ঘুমে তলিয়ে গেলাম টের পাইনি। ঘুম ভাঙে সকাল 10টায়, উঠে দাঁড়াই। শরীরটা ফ্রেশ লাগছিল, ভালো লাগছিল। মনে হচ্ছিল আমার সাথে কিছুই হয়নি কখনো। সেকেন্ডের মতো সব কিছু আবার মনে পড়লো, মাথা ঘুরতে লাগলো। বসলাম বিছানায়। সবচেয়ে আশ্চর্য লাগলো, বাড়ির একটা মানুষ আমার খোঁজ নেয়নি কেন। না খেয়ে ঘুমালাম। আমার সাথে বাজে কিছু ঘটলো, তারপরেও কেউ কথা বলার জন্য আমাকে ডাকলো না। উঠে বের হলাম ঘর থেকে। মাকে বসা দেখলাম উঠোনে। রান্নাঘরে ঢুকে আগে ভাত নিলাম, খিদের জ্বালায় মরে যাচ্ছি। খেতে খেতে ভাবি ঢুকলেন। জিজ্ঞেস করলাম, আমার সাথে কেউ কথা বলছে না কেন ভাবি? তুমিও তো বলছো না। ভাবি বলল, কি আর বলবো, যা যা হচ্ছে, কিছু বলার আছে? আমি আর কথা বাড়ালাম না। খাওয়া শেষে মায়ের কাছে গিয়ে বসলাম। ডাকলাম, মা কথা বলছো না কেন কাল থেকে? মা তাকালেন একবার আমার দিকে। আমি কিছু বলতে গিয়ে কেঁদে ফেললাম। কেঁদে কেঁদে বললাম, মা রোশানকে ছাড়বো না একদম, হাজতের ভাত খাইয়ে ছাড়বো। বাবা কোথায়? বাবাকে নিয়ে এখনই থানায় যাব। কতজনের থানায় নিবি আর? তোর সাথে কেন এত সব ঘটে, ক্লান্ত আমরা। ধাক্কা খেলাম মায়ের কথায়, চোখ মুছে বললাম, এমন করে বলছো কেন মা? আগে একটা ঘটনা ঘটলো তোর সাথে, এখন আবার একটু পরে মানুষ জানাজানি হলে থুতু দেবে আমাদের মুখে। মুখ লুকানোর জায়গা পাবো? মায়ের কথায় ধাক্কার পর ধাক্কা খেতে লাগলাম আমি। হৃৎপিণ্ড কাঁপতে লাগলো। মা এসব কী বলছেন? প্রশ্ন করলাম, এসবের জন্য তুমি আমাকে দোষী করছো কেন মা? বাড়ির সব মেয়েরা তো সুন্দরভাবে সংসার করছে, তোর কোনো সংসার টেকে না কেন? এই সংসার টিকিয়ে রাখ। রোশানের আগের বউ আছে, তবু তো সে তোকে ছেড়ে দিতে চায়নি। সে তো বলেছে তার সাথে থাকতে। রোশানের সাথে কোনো মামলা করার দরকার নাই। এই তো তোরা বাহিরে যাবি, ওখানে গিয়ে সংসার কর। আগেকার কত মানুষ একসাথে 2 বউ ছিল, এখনও আছে। পাগল হয়েছ মা? আমি থাকতে পারবো না। কোন দিক দিয়ে আমার কমতি আছে যে বউ থাকা সত্ত্বেও থাকবো? আমি পারবো না। মা বড় বড় চোখ করে তাকালেন আমার দিকে। সব দিক দিয়ে এত পরিপূর্ণ তুই, তাহলে সবাই এত ঠকায় কেন তোকে? শেষ কথা শোন, রোশানের সাথে সম্পর্ক ভাঙনের কোনো দরকার নাই। তার সাথে আমার কথা হয়েছে, তোর বাবাও বলেছে। তার বউ তার বাড়িতে থাকুক, তুই থাকবি বিদেশে। কোনো ঝামেলা হবে না। আমি পারবো না, আমি তাকে ডিভোর্স দেব। বেইমান একটা, এসব বেইমানের সাথে থাকা সম্ভব না আমার। আমি দম আটকে মরে যাব। তাহলে এই বাড়িতেও তোর জায়গা নেই। কি বলেই পিছু হটলাম আমি। মায়ের কি হলো? তখন থেকে কী সব বলে যাচ্ছেন আমাকে। আরও অনেক কথা কাটাকাটি হলো মায়ের সাথে। এই প্রথম মায়ের সাথে আমার ঝগড়া হলো। মায়ের সাথেও যে মেয়েদের ঝগড়া হয়, সেটা আমি বুঝতামই না, আজ এই মুহূর্তে বুঝলাম। মায়ের সাথে কথা বলার এক বিন্দু শক্তি নাই আমার। মায়ের এসব কথায় আমার শরীর থরথর করে কাঁপছে। মনে হচ্ছে আমার আর আপন কেউ নেই। কেঁদে কেঁদে ঘরে ঢুকলাম। মায়ের নির্মম কথাগুলো কানে বাজতে লাগলো। এতদিন যা যা কষ্ট পেয়েছি, তার চেয়ে সবচেয়ে বেশি আঘাত পাচ্ছি মায়ের কথাগুলো ভেবে। মায়েরা তো আপন হয়, তবে কেন যখন আমার পাশে দাঁড়ানোর কথা, তখন আমাকে যন্ত্রণা দিচ্ছেন? তবে কি মেয়েরা একসময় মা বাবার কাছে বোঝা হয়ে যায়? এক অসহনীয় যন্ত্রণা পেয়ে কাঁদতে কাঁদতে শরীর এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে কখন ঘুমিয়ে পড়েছিলাম টেরও পাইনি। সকালে ঘুম ভাঙতেই শরীরটা সতেজ লাগছিল। আশ্চর্য হলেও সত্য, অনেকক্ষণ কান্নার পর ঘুমালে ঘুম শেষে শরীরটা কেন যেন একটু ফ্রেশ লাগে। জানলা খুলে দিলাম। পাখিরা কিচিরমিচির করছে। বাতাসে জানালার ধারে জারুল গাছের পাতাগুলো দুলছে এলোমেলোভাবে।
কি স্নিগ্ধ একটা শান্ত সকাল। এমন দৃশ্য দেখতে দেখতে এক মুহূর্তের জন্য ভুলেই যায় আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো। পর মুহূর্তে সব কিছু মনে পড়ে, বুকটা আবার হু হু করে ওঠে। ব্রাশ করে বাইরে বের হলাম, বাড়ির কেউ তখনও ওঠেনি, নয়তো সবাই নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছে। কতদিন হলো ছেলেটাকে দেখি না, নিজের উপর দিয়ে যা যাচ্ছে সেটা সামাল দিতে হিমশিম খাচ্ছি। ছেলের কাছে যাওয়ার মতো মানসিক শক্তিও আমার নেই। কবর পাড়ে গিয়ে দেয়াল ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। গোলাপ জলের বোতলের কিছু অংশ এখনও দেখা যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেললাম। একটা মানুষের আয়ু যেন সামান্য একটা বোতলের থেকেও কম। মনে মনে কত কথা বললাম ছেলের সঙ্গে। আমি যখন ওর কবরের পাশে আসি তখন ভাবি ও আমার সব কথা শুনছে। আফসোস করে বলি, আজ তুমি বেঁচে থাকলে আমি তোমাকে নিয়েই নির্দ্বিধায় বাকি জীবনটা কাটিয়ে দিতাম। বাড়ি ফিরে দেখি মায়ের রুমে আমাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। সেদিকে না তাকিয়ে নিজের রুমে ঢুকে গেলাম। মা বাবা বার কয়েক ডাকলেন আমাকে, অবশেষে গেলাম তাদের কাছে। থ মেরে দাঁড়িয়ে গেলাম রোশনকে দেখে। কখন এলো ও? রোশনকে দেখে বুকের আগুন দ্বিগুণ হয়ে জ্বলে উঠল। কাউকে পরোয়া না করে সোজা নিজের রুমে চলে এলাম। সে পেছন পেছন এসে ঢুকে পড়লো। আমি চিৎকার করে বললাম, বের হও এক্ষুনি। তোমার সাহস কি করে হয় আমার সামনে আসার? তাকে ধাক্কা দিতে লাগলাম। সে আমার হাত ধরে ফেললো, জড়িয়ে ধরে বলল, শান্ত হও প্লিজ। নিজেকে ছাড়িয়ে নেওয়ার শক্তি আমার নেই, তাই গলা নিচু করে বললাম, আমাকে ছেড়ে দাও, যা বলার দূরে দাঁড়িয়ে থেকে বলো। সে খাটে বসে বলল, দেখো সুমাইয়া, কত মানুষ আছে যাদের দুই স্ত্রী আছে, তারা একই সাথে সংসার করছে। তোমাকে তো একসাথে থাকতে বলছি না আমি, আমরা বিদেশে থাকবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিও না প্লিজ। খুব ভালোবাসি তোমায়, তুমি না থাকলে আমি নিজেকে সামলাতে পারবো না। আমি ফুঁসে উঠলাম। আমি যাকে ভালোবাসি, যাকে বিয়ে করেছি, হঠাৎ জানতে পারলাম তার স্ত্রী সন্তান আছে। এটা কত বড় প্রতারণা বুঝতে পারছো? আমি মরে গেলেও তোমার স্ত্রী হয়ে থাকবো না। যে আমার সে কেবল আমার, সে অন্য কারো এক বিন্দু হলেও সে আমার নয়। রোশান বলল, আমি যদি তাকে ছেড়ে দিই তবে তুমি কি থাকবে আমার সঙ্গে? কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে চাই না। তুমি যেন চলে না যাও, তাই আমি প্রথমে মিথ্যে বলেছি। বিশ্বাস করো, তোমার প্রতি আমার যে টান, যে মায়া, তার কারোর জন্য কখনো অনুভব করিনি। কে কখন কাকে ভালোবেসে ফেলে মানুষ তা জানে না। নিজের অজান্তেই কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি বুঝতেই পারিনি। দয়া করে ক্ষমা করো আমায়, সম্পর্কটা ভেঙো না। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু একটু বোঝো আমায়। আমি রাগে গলা কাঁপিয়ে বললাম, তোমার কোনো কথা শুনবো না, আমি কারো কথা শুনবো না, যদি সেটা তোমার কাছে ফেরার কথা হয়। যারা বিবাহিত পুরুষকে দ্বিতীয় স্বামী হিসেবে গ্রহণ করে আমি তাদের ঘৃণা করি। আমি ওরকম হতে পারি না, হতে চাই না। তোমাকে মেরে টুকরো টুকরো করলেও আমার দুঃখ কমবে না। দয়া করে সরো আমার চোখের সামনে থেকে।